এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রাতে দোহায় পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দল সামর্থ্যের সেরাটা দিয়ে শিরোপা নিয়ে দেশে ফেরার স্বপ্ন আকবর আলীর। জাতীয় স্টেডিয়ামে দর্শক সংকুলান না হওয়ায় পূর্বাঞ্চলে ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ এনএসসির। রাজুকের কাছে 100 একর জমি বরাদ্দ চেয়ে চিঠি। এবং ন্যু ক্যাম্পে ফেরার ম্যাচ দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল বার্সেলোনা। ইপিএল এ সুযোগ নষ্টের মাসুল দিল ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টে বিধ্বস্ত লিভারপুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছে রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, টাইগার সমর্থকদেরকে এখন পর্যন্ত অনেক দূরে রেখেছেন আসলে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশেষ করে বলতে হয় কার্টিস ক্যাম্পারের কথা। এখন পর্যন্ত 222-এরও বেশি বল তিনি খেলে ফেলেছেন। সপ্তম উইকেট জুটিতে অ্যান্ডি ম্যাকব্রেইনকে নিয়ে প্রায় 100-র বেশি বল খেলেছেন। পরবর্তীতে জর্ডান নেইলকে নিয়ে খেলেছেন আরও 85টি বল। এখন লাস্ট উইকেট জুটি যেটাতে তারা ব্যাটিং করছেন গেভিন হয়ে, তাকে নিয়ে তিনি 100-র বেশি বল খেলে ফেলেছেন। মোটামুটি 50 ওভার ব্যাটিং করে ফেলেছেন তিনি তার টেল এন্ডারদেরকে নিয়ে। কার্টিস ক্যাম্পার নিজের রান করেছেন 60-এর ঘরে, কিন্তু খেলছেন কিন্তু 200-রও বেশি বল। অর্থাৎ প্রপার টেস্ট ইনিংস বলতে যেটাকে বোঝায়, ম্যাচ বাঁচানোর জন্য যা করা প্রয়োজন আইরিশ ব্যাটারদের, সেই কাজটা কিন্তু একা হাতেই ক্যাম্পার করছেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশের বোলারদের কথা বলতে হয়। প্রতিপক্ষের টেল এন্ডারদের সঙ্গে ব্যাপারটা একটু যেন গোলমেলে হয়ে যায় বাংলাদেশের বোলারদের, এবং সেই জায়গাটাই আরও একবার প্রমাণিত হচ্ছে মিরপুরে। 2.5 বছর পর মিরপুর একটা ম্যাচ পঞ্চম দিনে গড়িয়েছে। সবাই ধারণা করেছিল পঞ্চম দিনের যেহেতু উইকেট, সেই উইকেটে আসলে 1 ঘন্টা অথবা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আসলে খেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যেভাবে ম্যাচ চলছে তাতে শঙ্কা জেগেছে অনেকের মনে যে আয়ারল্যান্ড ম্যাচটা ড্র না করে ফেলে। কারণ এখন পর্যন্ত দ্বিতীয় সেশন শুরু হয়ে গেছে, দ্বিতীয় সেশনের পর আরও একটা সেশন হবে, কিন্তু তারপরেও যে ওভারগুলো রয়েছে সেখানে বাংলাদেশের আসলে আয়ারল্যান্ডের মতো, আয়ারল্যান্ড যে রকমের ক্রিকেট দল, তাদেরকে হোয়াইট ওয়াশ না করার আসলে কোনো কারণ নেই। কিন্তু শঙ্কার জায়গাটা তো তৈরি হয়েছে মূলত কার্টিস ক্যাম্পারকে নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশের 5 বোলারকেই শান্ত ব্যবহার করেছেন। সকাল থেকে আমরা দেখেছি তাইজুল বোলিং করেছেন, মিরাজ করেছেন, হাসান মুরাদ করেছেন, শেষ দিকে তিনি পেসারদেরকে ইন্ট্রোডিউস করেছেন। খালেদ এবাদত তার ছোট ছোট স্পেলে বোলিং করে গেছেন, কিন্তু উইকেটের দেখা কিন্তু সেভাবে কেউ পাননি। একমাত্র তাইজুল একেবারে প্রথম সকালে 1 ঘন্টার মধ্যেই আসলে একটা উইকেট তুলে নেন। অ্যান্ডি ম্যাকব্রেইনকে তিনি আউট করেন এবং 250তম উইকেটটি তার দখলে আসে, এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 250 উইকেট নেন তাইজুল। একটা মাইল ফলকের ম্যাচ তাইজুলের জন্য। আরও একটা মাইল ফলক তার জন্য অপেক্ষা করছে, তার ক্যারিয়ারের 18তম ফাইফার, যেটার জন্য আর একটা উইকেটের প্রয়োজন। 4টা উইকেট এখন পর্যন্ত তিনি পেয়েছেন। আরেকটা উইকেট মেহেদী হাসান মিরাজ নিয়েছেন, জর্ডান নেইলকে তিনি ফ্লাইটে বোকা বানিয়েছেন। কিন্তু এরপর থেকে কিন্তু বাংলাদেশের বোলাররা একেবারেই নিষ্প্রভ। পঞ্চম দিনের উইকেটের কথা যদি আলাদা করে বলতে হয়, তাহলে মিরপুরের উইকেট যে বিহেভটা করছে সেটার সঙ্গে আসলে একেবারেই অপরিচিত এখানকার ক্রিকেটার সমর্থক থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরাও। সবার মনে একটাই প্রশ্ন যে এই উইকেট কি করে সম্ভব। কারণ মিরপুরে আমরা দেখেছি 2.5 দিন 3 দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে যায়, বল একেবারে ভনভন করে ঘুরতে থাকে, কালো পিচ, কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত বেশ গ্রিনিশ একটা পিচ দেখা যাচ্ছে। একেবারে ফুটমার্ক যেই জায়গাগুলোতে বোলারদের পড়েছে সেই জায়গাগুলো ছাড়া সেরকম করে খুব একটা ব্ল্যাক সয়েলও আমরা দেখিনি। সেই কারণে দেখা যাচ্ছে বল টার্ন করছে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটে আবার খুব ভালোভাবে আসছে। ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছেন। আইরিশ ব্যাটারদেরকে একেবারে শেষ ওভারগুলো যখন দেখছিলাম, তাইজুলকে তারা মোকাবেলা করছিলেন, বিশেষ করে ক্যাম্পার যখন খেলছিলেন সেভাবে ব্যাট উঠাচ্ছিলেনই না, মানে প্রয়োজনই নেই। তিনি একেবারে মাটি আঁকড়ে ধরে, পিচ আঁকড়ে ধরে চেষ্টা করে যাচ্ছেন। এখন আসলে 2টো উইকেটের আর প্রচেষ্টা বাংলাদেশের। অন্যদিকে আয়ারল্যান্ডের জন্য টেস্ট ড্র করতে সময় কাটাতে হবে আরও অনেকক্ষণ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মিরপুরে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টেস্টের সবশেষ খবর। আরও একটি শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। দোহায় ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সেমিফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় জয়ের পর এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভুলের পুনরাবৃত্তি করতে চায় না আকবর আলী দল। পাকিস্তান শাহিনসের শক্তিশালী বোলারদের মোকাবিলা করতে প্রস্তুত এ দলের ব্যাটাররা। 4 ম্যাচে 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের লড়াইয়ে এগিয়ে রিপন মণ্ডল। ফাইনালে সমর্থকদের সেরাটা দিয়ে শিরোপা নিয়ে দেশে ফেরার স্বপ্ন আকবর আলীদের। যেন ফুটবলের খবর, ফুটবলের উন্মাদনার বিষয়টি গুরুত্ব দিচ্ছে এনএসসিও।
জাতীয় স্টেডিয়ামে দর্শক সংকুলন না হওয়ায় পূর্বাঞ্চলে ফুটবলের জন্য একটি আলাদা স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া পরিষদ। এজন্য রাজুকের কাছে 100 একর জমি বরাদ্দ চেয়ে দেয়া হয়েছে চিঠি, জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এনএসসি চাইলে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বাফুফে। দেশের ফুটবলে হাওয়া বদল। কদিন আগেও জামালদের ম্যাচে ছিল দর্শক খরা, সেখানে এখন টিকিটের জন্য হাহাকার। জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কম, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন ফুটবল প্রেমীরা। যে বিষয়টি এবার গুরুত্ব সহকারে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবলের জন্য নির্মাণ করতে চলেছে একটি ডেডিকেটেড স্টেডিয়াম। পূর্বাচলে গড়ে উঠেছে ক্রীড়া হাব। ক্রিকেট স্টেডিয়ামের জন্য সেখানে বরাদ্দ রাখা হয়েছে জায়গা। তার পাশেই একটি ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জমি বরাদ্দ পেতে এরই মধ্যে রাজুকের কাছে চিঠি দিয়েছে এনএসসি। খুব দ্রুতই তা পাওয়ার আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পূর্বাচলে আমরা রাজুক কর্তৃক আরও 100 একর জায়গা চেয়েছি। আমরা যদি সেখানে জায়গা পাই, যে ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানেও আরেকটি নতুন একটা স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ফুটবলের জন্য নির্ধারিত একটি স্টেডিয়ামের অভাব অনুভব করছে বাফুফেও। নানাভাবে তারাও চেষ্টা করছে অধিক দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম ব্যবস্থা করার। নিজেদের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের জন্য পার্শ্ববর্তী দেশও যাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তা ব্যবহার করতে পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখছে ফেডারেশন। তাই পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ নিয়ে বেশ আগ্রহী বাফুফে। আমরা তো উই আর লুকিং ফরওয়ার্ড। আপনি জেনে দুঃখ খারাপ লাগে শুনতে, আমাদের দেশে এত ফুটবলের প্রতি ভালোবাসা, আমরা কিন্তু একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই। সো এবং সরকার অত্যন্ত কমিটেড এই ব্যাপারে, তারা জানে, তাদেরকে আমরা বলেছি। সো ইনশাল্লাহ তারা যদি ল্যান্ডটা নেয়, ডেফিনেটলি উইল কোঅপারেট, উইল সাপোর্ট টু হ্যাভ এ ফুটবল ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। বর্তমানে বাংলাদেশে ফিফা এএফসি স্বীকৃত স্টেডিয়াম মাত্র একটি। সিলেট জেলা স্টেডিয়ামের স্বীকৃতি থাকলেও বিদ্যুৎ বিল বকেয়া সহ সেখানে আছে নানা ইস্যু। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা জাতীয় স্টেডিয়াম নিয়ে এবার মুখোমুখি অবস্থানে রাগবি ও ফুটবল ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে লম্বা সময় পর আবারও শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রাগবি ম্যাচ। তবে একই ভেন্যুতে নারী ফুটবলের ট্রাইনেশন সিরিজ থাকায় আপত্তি জানায় বাফুফে। যদিও মাঠ অক্ষত রেখে ম্যাচ শেষ করতে চায় রাগবি ফেডারেশন। এদিকে ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত পারস্পরিক সমঝোতাতেই ভরসা ক্রীড়া পরিষদের। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম, যে ভেন্যুতে দাপিয়ে বেড়ায় অ্যাথলেট, ফুটবলার সহ অন্যান্য স্পোর্টস পারসন। কদিন আগেই দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে এই ভেন্যুতে। এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে জাতীয় স্টেডিয়াম। সংস্কারের পর প্রথমবারের মতো রাগবির আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভেন্যুতে। নেপাল রাগবি দলের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে ভেন্যুতে 2 দলের খেলোয়াড় ও কোচরা ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন। তবে রাগবির এই সিরিজ আয়োজনে মাঠ নষ্টের শঙ্কায় আপত্তি জানিয়ে এনএসসি বরাবর চিঠি পাঠিয়েছে বাফুফে। যদিও দেশের স্বার্থে মাঠ অক্ষত রেখেই রাগবি খেলা শেষ করতে চায় আয়োজকরা। আমরা এনএসসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছি। এটা আসলে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি। এখানে আসলে আমাদের ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই, নেই। আমরা চাচ্ছি যে দেশটা ভালো করো, স্পেশালি নেপাল এখানে আসতেছে। এবং আমাদের আসলে মাঠের মধ্যে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বিকজ ফুটবল কিন্তু আপনার বল পায়ে রেখে এটা কিন্তু ঘষাঘষি করে নিয়ে যায়। রাগবি কিন্তু হাতি নিয়ে দৌড়াদৌড়ি করে। আর এটা 7 মিনিটস 50 মিনিটস গেম। বাকি প্রোগ্রামগুলি সব কিন্তু এখানে হবে, স্টেজের বাইরে, এখানে মানে আপনার মাঠের বাইরে। তো এইটা আমার মনে হয় না মাঠের কোনো ক্ষতি হবে। রাগবির ব্যস্ততা শেষ হতেই একই ভেন্যুতে শুরু হবে মেয়েদের ট্রাইনেশন সিরিজ। এতে রাগবির সঙ্গে মুখোমুখি অবস্থায় ফুটবল ফেডারেশন। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা বাফুফে সভাপতির। অনেক সময় আপনি দেখেছেন যে ক্রীড়া অঙ্গনে আলোচনার সপক্ষে এবং সরকারের সহযোগিতা আমরা অনেক সমস্যায় খুব ইজিলি সমাধান করে ফেলেছি। তো আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যাই অসম্পূর্ণ থাকবে না। এদিকে জাতীয় স্টেডিয়ামে সকল ফেডারেশনকে সুযোগ দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত পারস্পরিক সমঝোতাতেই ভরসা এনএসসির। ন্যাশনাল স্টেডিয়াম তো আপনারা জানেন যে মাল্টিপারপাস ইউজের জন্য করা হয়েছিল। এখানে অ্যাথলেটিক ট্র্যাক আছে, এখানে অন্যান্য ফেডারেশনগুলো এটা ব্যবহার করে। ফলে এটা একটা চ্যালেঞ্জ, যেটা ম্যানেজ করা প্রতিবারই এই যে শিডিউল ওভারল্যাপ হচ্ছে। ওভারল্যাপিংটা আসলে থাকবে যতদিন পর্যন্ত আমরা একটা ডেডিকেটেড
স্টেডিয়াম না করতে পারি, এবং সেটার জন্য আমরা জায়গা খুঁজছি। হয়তো ভবিষ্যতে ফুটবলের জন্য একটা বড় স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদির মাধ্যমে আমরা সকল ফেডারেশনগুলো যেন এই মাঠগুলো ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা একটা যেটা আপনাদেরও সাজেশন এসেছে, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব শুরুতে, এবং কোনো যেন ওভারল্যাপিং না হয় সেই বিষয়টা আমরা সতর্ক থাকবো। পারস্পরিক আলোচনায় জাতীয় স্টেডিয়ামে শেষ পর্যন্ত রাগবি সিরিজ আয়োজন করা হলেও পরিবর্তন আসতে পারে সময়সূচিতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই তিমুর লেস্তেকে উড়িয়ে দিল লাল সবুজের দল। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0 গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে 2টি গোল করেছেন মনিকা, আর 1টি করে গোল করেছেন রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহমেদ। ভিন্ন কন্ডিশন, প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই যেন পক্ষে নেই বাংলাদেশের। তবে লাল সবুজের শিষ্যদের দমাইকে লক্ষ্য স্থির। প্রথম ম্যাচেই প্রত্যাশা পূরণ গোলাম রব্বানী ছোটনের দলের। প্রতিপক্ষ কিংবা কন্ডিশন বিবেচনায় না নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে প্রথম ম্যাচেই বাজিমাত করল বাংলাদেশ। চীনের প্রতিকূল আবহাওয়ায় মাঠে নামে লাল সবুজ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ভালো খেলার সুফল অল্প কিছু সময়ের মধ্যেই পেয়ে যায় নাজমুল হুদা ফয়সালের দল। ম্যাচের 11 মিনিটেই গোলের দেখা পায় গোলাম রব্বানী ছোটনের দল। বাঁ দিক থেকে নম্বর 9 মানিকের ক্রসে বল পায়ে পেয়ে লক্ষ্যভেদ করেন ফরওয়ার্ড রিফাত কাজী। 1-0-তে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে ছোটনের দল। এর 17 মিনিট পর লিড দ্বিগুণ করে লাল সবুজ। প্রথম গোলে সহায়তা করলেও এবার নিজেই বল জালে জড়ান মানিক। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিক থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দলের দ্বিতীয় গোল করেন এই নম্বর 9। বিরতিতে যাওয়ার আগে আবারও চমক দেখান মানিক। 43 মিনিটে দারুণ শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধেই 3-0-তে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে আবারও আক্রমণ বাংলাদেশের। দ্বিতীয়ার্ধের 49 মিনিটে বাজিমাত করেন বদলিনামা বায়েজিদ। আজাদের থ্রু পাসকে গোলে কনভার্ট করেন মিডফিল্ডার বায়েজিদ বোস্তামি। 4-0-তে এগিয়ে যায় লাল সবুজ। ম্যাচ জুড়ে বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পায়নি তিমুর লেস্তে। ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। এরপর শুরু হয় হেড কোচ গোলাম রব্বানী ছোটনের পরীক্ষা নিরীক্ষা। বেঞ্চের ফুটবলারদের সুযোগ দিয়ে তাদের পারফরমেন্স যাচাই করেন তিনি। এরই ফল আসে ম্যাচের শেষ দিকে। খেলার শেষের 2 মিনিট বাকি থাকতে আরও এক গোলের দেখা পায় লাল সবুজ বাহিনী। দূরপাল্লার দুর্দান্ত শটে দলের পঞ্চম গোলটি করেন আর এক বদলিনামা মিডফিল্ডার আকাশ আহমেদ। শেষ পর্যন্ত 5-0 ব্যবধানের বড় জয়ে আসরের শুভ সূচনা করে লাল সবুজ। ভিন্ন কন্ডিশন, নানা প্রতিকূলতার মধ্যেও যুবাদের এমন পারফরমেন্সে সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন। সামনের ম্যাচেও এই ফর্ম ধরে রেখে জয়ের প্রত্যাশা তার। পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। প্রথম মিনিট থেকেই তারা হলো হাই প্রেসিং ফুটবল খেলেছে এবং বিল্ড আপ ফুটবল খেলেছে। খেলারা নিজেদের দখলে ছিল এবং নির্দেশনা যে ছিল যে আমরা যেন আর্লি গোল পাই, সেটাই করতে পেরেছে। প্রথম খেলা জয়লাভ করাতে আমাদের এই টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে। আগামী 24 নভেম্বর ব্রুনাইয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্যাম্প নুতে রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার। প্রায় 2.5 বছরের সংস্কার শেষে প্রথম ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে উড়িয়ে দিয়ে আবারও আপন ডেরায় ফিরল কাতালানরা। দ্য লায়ন্সদের বিপক্ষে বার্সার জয় 4-0 গোলের। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তারা হেরেছে 3-0 ব্যবধানে। সংস্কার কাজ সম্পন্ন হলে 1,05,000 দর্শক একসঙ্গে ম্যাচ দেখতে পারবে ক্যাম্প নুতে। তবে পুরোপুরি সম্পন্ন না হলেও প্রায় 2.5 বছর পর 45,000 দর্শক নিয়ে বার্সেলোনা ফিরেছে চিরচেনা নো ক্যাম্পে। প্রত্যাবর্তনের ম্যাচটা কাতালানরা রাঙিয়েছে দাপটের সঙ্গে। প্রতিপক্ষকে বার্তা দিয়ে রাখলো এই মঞ্চটা শুধুই বার্সেলোনার, এখানে একমাত্র রাজত্ব কাতালোনিয়ানদের। বার্সেলোনার একের পর এক আক্রমণে তটস্থ থাকতে হয় বিলবাওকে। 54 মিনিটে উইহান সানচেজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো বিলবাও। 4 মিনিটে লিড নেয় লেভানডস্কি, যা চলতি লা লিগায় 10 ম্যাচে 8ম গোল।
মিনিট 15 পর ব্যবধান বাড়ানোর সুযোগ পাওয়া লোপেজের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ইয়ামালের পাস থেকে বল জালে জড়ান এই স্প্যানিশ। দ্বিতীয়ার্ধের 3 মিনিটে স্কোরশিটে নাম তোলেন লোপেজ। 90 মিনিটে তোরেসের দ্বিতীয় ও দল পায় চতুর্থ গোল। এই নিয়ে বিলবাওয়ের বিপক্ষে টানা 12 ম্যাচে অপরাজেয় রইল হ্যান্সি ফ্লিকের বার্সা। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দিনে 13 ম্যাচে 10 জয় ও 1 ড্রয়ে কাতালানদের পয়েন্ট 31। গত বছর সেপ্টেম্বরে অ্যানফিল্ডে ইতিহাস গড়েছিল নটিংহ্যাম ফরেস্ট। 1969 সালের পর প্রথমবার অল রেডদের মাঠে জয়ের স্বাদ পায় তারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে লিভারপুল তাদের কাছে হতাশাজনক হার দেখে 1 বছর 2 মাস পর আবারও মুখোমুখি দুই দল। ম্যান সিটির মাঠে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। এদিন ফিরেও হলো একই পরিণতি। ইংলিশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে ষষ্ঠ হারে 18 পয়েন্ট লিভারপুলের। 8 থেকে 11 নম্বরে নেমে গেছে তারা। আর সমান ম্যাচ খেলে তৃতীয় জয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম। ম্যাচের 33 মিনিটে মুরিলো প্রথম গোলটি করে নটিংহ্যামের হয়ে। বিরতির ঠিক পরপরই 46 মিনিটে আরও একটি গোল হজম করে স্বাগতিকরা। স্তব্ধতা নেমে আসে অ্যানফিল্ড জুড়ে। 74 মিনিটে আরও 1 গোল হজম করলে একেবারে ম্যাচ থেকে ছিটকে পড়ে লিভারপুল। 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নটিংহ্যাম ফরেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো চেলসি। বার্নলেকে 2-0 গোলে হারালো ব্লুরা। 2 অর্ধের 2 গোল করেছেন পেদ্রো নেতো এবং এনজো ফার্নান্দেস। প্রতিপক্ষের মাঠ মানেই যেন চেলসির ছন্দ হারিয়ে খোঁজা। ইপিএল এর শুরু থেকেই চলছে এই অবস্থা। শেষ পর্যন্ত আক্ষেপ ঘোচালো ব্লুরা। ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো চেলসি। শুরুতে অবশ্য ম্যাচের দৃশ্যপট এতটা মসৃণ ছিল না। বল দখলের লড়াইয়েও ঢুকছিল চেলসি, কিন্তু সময় যেতেই আধিপত্য ফিরে পায় তারা। 59% বল দখলে রেখে গোলের জন্য শট নেয় 15টা, যার মাঝে অন টার্গেটে ছিল 4টা। প্রথমার্ধের 37 মিনিটে প্রথমবার এগিয়ে যায় চেলসি। হেড দিয়ে স্কোর করেন পর্তুগিজ স্ট্রাইকার পেদ্রো নেতো। এই 1 গোলের লিডেই বিরতিতে যায় ব্লুরা। পরে ফিরে আসলেও কৌশলে খুব একটা পরিবর্তন আনেনি তারা। যদিও আরেকটা গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। 88 মিনিটে দলের হয়ে দারুণ 1 গোল করেন এনজো ফার্নান্দেস। নিশ্চিত হয় দলের জয়। এই জয়ে 12 ম্যাচে 23 পয়েন্ট এখন চেলসির। 1 ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট 26। রাতের আরেক ম্যাচে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রেইবুর্গকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের শুরুর 2 গোল করেছিল ফ্রেইবুর্গ। ডেডলক ভেঙে যেন বায়ার্নকে তাতিয়ে দেয় তারা। 12 মিনিটের পর 17 মিনিটের আচমকা 2 আক্রমণে পিছিয়ে পড়ে মিউনিখ। ম্যাচে ফিরতে ভালোই সময় নেয় স্বাগতিকরা। 22 মিনিটে 1 গোল শোধ করেন কার্ল। পরে দলকে সমতায় ফেরান ওলিসে, সেটাও প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতি থেকে ফিরতেই অবশ্য বদলে যায় বাভারিয়ান শিবির। রীতিমতো তারা হামলে পড়ে ফ্রেইবুর্গে। 55 মিনিটে উপমেকানো আর 60 মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। এরপর 78 মিনিটে দলের হয়ে 5ম গোল করেন জ্যাকসন। আর ম্যাচ শেষ হওয়ার 6 মিনিট আগে ফ্রেইবুর্গকে কাঁদিয়ে ছাড়েন ওলিসে। জয় আসে 6-2 গোলে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।